আসসালামু আলাইকুম। আমি তরিকুল ইসলাম বলছিলাম। দ্য হরর ডায়েরি উইথ তরিকুল থেকে। আসলে এটা আমাদের ১ম এপিসোড। তো আমি খুবই নার্ভাস ছিলাম ঘটনা বলার সময়। তো কিছু ঘটনার ভিতরে আমার উচ্চারণ কিছু ভুল হয়েছে। তো আমি এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। উম আর আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকুন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনাদের পরিবার বা আত্মীয়স্বজনের সাথে ঘটনা ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। এবং ইনশাআল্লাহ সামনে থেকে আমরা সুন্দর এপিসোড এবং ঘটনা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুভকামনা রইল আপনাদের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি তরিকুল ইসলাম। আজ থেকে শুরু করছি নতুন হরর শো বা ভৌতিক অনুষ্ঠান, দ্য হরর ডায়েরি উইথ তরিকুল। ইনশাআল্লাহ আমরা প্রতি সপ্তাহে ৩ থেকে ৪ টি এপিসোড করার চেষ্টা করব। আপনারা সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো কথা বেশি না বলে চলেন আমরা আজকে ১ম ঘটনাটি শুনে আসি দ্য হরর ডায়েরি উত্তরিকুল থেকে। শুরু করছি আজকের এপিসোডের ১ম ঘটনা। ঘ ঘটনার শিরোনাম হচ্ছে কালী বিলের সেই অভিশপ্ত নিশিরাত। আসলে আমরা কিছু ঘটনা কালেক্ট করছি। আর সেই কালেক্টকৃত ঘটনা থেকে আপনাদের ৪ টি ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। আর আপনারা আমাদের জিমেইল অ্যাকাউন্টে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনারা জানেন এমন সত্যি ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেসে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে এপিসোডের ১ম ঘটনা। কালী বিলের সেই অভিশপ্ত নিশিরাত। আজ আমার ডায়েরির পাতা থেকে এমন একটি সত্য ঘটনা শোনাবো যা শোনানোর পর রাতের অন্ধকারে জলাশয়ের ধারে একা যেতে আপনার বুক কেটে উঠবে। বুক কেঁপে উঠবে। ঘটনাটা ঘটেছিল পাবনার এক নিঝুম গ্রামের কালীবিল এলাকায় আজ থেকে ঠিক ১০ বছর আগে। গ্রামের ২ বন্ধু রফিক আর সুজন দুদু দুজনেরই মাছ ধরার অনেক নেশা। প্রায় পাগল বললেই চলে। বর্ষার রাতে ঝমঝম করে বৃষ্টি পড়তেছে। গ্রামের মানুষ বিশ্বাস করে এই সময়টায় কালীবিলের উত্তর দিকে একটা পুরনো বটগাছ আছে, যেখানে সন্ধ্যার পর কেউ যায় না। লোকে বলে সেখানে নিশির বাস। কিন্তু রফিক এইসব বিশ্বাস করত না। সে সুজনকে রাজি করালো সেই রাতেই বিলে বড়শি ফেলতে যাওয়ার জন্য। তো যে কথা সেই কাজ। তখন আনুমানিক রাত প্রায় ১২টা বাজে। চারপাশ নিঝুম, শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক। ওরা নৌকায় করে বিলের মাঝখানে গিয়ে বড়শি ফেললো। হঠাৎ সুজন খেয়াল করলো বৃষ্টির শব্দ থেমে গেছে। আশেপাশে একদম থমথমে। পানির উপর দিয়ে একটা সাদা ধোঁয়ার মতো কুয়াশা ভেসে আসছে। ঠিক তখনই রফিকের বড়শিতে জোরালো টান পড়ল। রফিক খুশি হয়ে বলল, সুজন দেখ, বিশাল বড় মাছ ধরা পড়ছে আমাদের বড়শিতে। রফিক তখন বড়শিটা টেনে তুলল। ঠিক তখনই ওরা যা দেখলো তাতে ওদের রক্ত হিম হয়ে গেল। বড়শিতে কোনো মাছ নেই, বরং উঠে এসেছে এক গুচ্ছা লম্বা কালো চুল। চুলে মাখানো পচা কাদার তীব্র গন্ধ। রফিক ভয়ে পেয়ে বড়শিটা পানিতে ফেলে দিল আর ভাবল, কি দেখলাম এটা? কি উঠল বড়শিতে? ঠিক সেই সময় বিলের ওপার থেকে কেউ একজন হুবহু সুজনের কণ্ঠে ডাক দিল, রফিক, এই রফিক, এদিকে আয়, দেখ কত বড় মাছ। সুজন চমকে উঠল। আরে, রফিক তো আমার দিকে। সে রফিকের দিকে তাকালো। সুজন ওর পাশে বসেই আছে। তাহলে ওপার থেকে কে ডাকছে? রফিক যেন হিপনোটাইজ হয়ে গেল। হিপনোটাইজ হয়ে গেল। সে নৌকার কিনারে গিয়ে দাঁড়ালো। সুজন চিৎকার করে বলল, রফিক, যাস না, ওইটা আমি না। রফিক, যাস না, ওটা আমি না। কিন্তু রফিক শুনছেই না। সে পানির দিকে তাকিয়ে তাকিয়ে বিড় করে বলছে, কত মাছ, কত মাছ, সব ধরবো, কত মাছ। হঠাৎ পানির নিচ থেকে ২টা কুচকুচে কালো হাত বেরিয়ে এলো। হাতগুলো মানুষের মতো না, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো ধারালো। সেই ২টা হাত রফিকের পা জড়িয়ে ধরে হ্যাঁচকা টানে পানির নিচে নিয়ে গেল। সুজন শুধু রফিকের একটা আর্তনাদ শুনতে পেল। সে পাগলের মতো লগি দিয়ে পানির নিচে খুঁজতে লাগলো, কিন্তু রফিকের কোনো
চিহ্ন পেল না। আসলে লগি এটা হচ্ছে বাঁশের লম্বা একটা দণ্ড। বইটার বদলে অল্প পানিতে সাধারণত এটাই ইউজ করা হয়। এটাকে লগি বলা হয়। হয়তোবা অন্যান্য অঞ্চলে অন্য কিছু বলতে পারে। যাই হোক, ঘটনায় ফেরা যাক। বিলের পানি তখন টগবগ করে ফুটতেছে, যেন নিচ থেকে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। সুজন এসব দেখে ভয়তে জমে গেল। সে দোয়া-দরুদ পড়ার চেষ্টা করল। কোনো মতে লগি বেয়ে বেয়ে সুজন বিল বিলের কিনারায় গেল। সুজন কোনো মতে প্রাণে গ্রামের দিকে দিল ভোঁদড়। পরের দিন গ্রামবাসী বিলে গিয়ে রফিকের লাশ পায়নি। রফিককেও খুঁজে পায়নি এবং রফিকের লাশও খুঁজে পায়নি। শুধু পাওয়া গিয়েছিল রফিকের সেই বড়শিটা, যেটাই তখন সেই লম্বা কালো চুলগুলো লেগেছিল। তো আজও রফিকের কোনো খোঁজ মেলেনি এবং কেউ আজও বলতে পারেনি সেই কালো লম্বা চুলগুলো কিসের। আজও অমাবস্যার রাতে কাবিলি বিলের পাড়ে গেলে নাকি রফিকের করুণ চিৎকার শোনা যায়। তো বন্ধুরা, আমরা শুনলাম একটা লোমহর্ষক ঘটনা। আসলেই অনেক দুঃখের একটা ঘটনা। আমরা চাই না কারো সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটুক। তো আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন রফিকের ভুল ত্রুটি মাফ করে দেয়। আসলে বিলে মাছ ধরতে গেলে এরকম অনেক কিছু ঘটে, যা আমাদের একটু সাবধান হওয়া উচিত, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমার রাতে। তো আমরা একটু পরে আরেকটা ঘটনা নিয়ে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, তো আমরা আবার ফিরে আসলাম নতুন একটা ঘটনা নিয়ে, দ্য হরর ডায়েরি উইথ তরিকুল থেকে। তো এখন আমি শোনাবো আপনাদের এক বৃদ্ধ গোরখতুকের জবানবন্দি, যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ঘটনা ঘটেছিল কুষ্টিয়ার এক পরিত্যক্ত পুরান কবরস্থানে। চলেন আমরা ঘটনায় যাই। ঘটনা যার সাথে ঘটেছে তার নাম রহমত চাচা। রহমত চাচা গত 20 বছর ধরে ওই কবরস্থানে কাজ করেন। তার ভয়ডর একটু কম। একদিন এক বিদ্যমান পরিবারের এক তরুণীর মৃত্যু হলো। রহমত চাচাকে বলা হলো রাতের মধ্যেই যেন কবর খুঁড়ে রাখতে। রহমত চাচা একাই কোদাল নিয়ে চলে গেল গোরস্থানে, গিয়ে কাজে নেমে পড়ল। কবরটা যখন প্রায় 5 ফুট গভীর হয়ে গেছে, তখনই হঠাৎ তার কোদালে শক্ত কিছুর উপর গিয়ে লাগলো। তিনি ভাবলেন হয়তো পাথর, কিন্তু মাটি সরাইতেই দেখলেন সেটা পাথর নয়, বরং একটা পুরনো কাঠের সিন্দুক। সিন্দুকটার উপর লাল রঙের এক অদ্ভুত লিপি লেখা, যা রহমত চাচা আগে কোনোদিন দেখেও নাই। তাই রহমত চাচার কৌতূহল সামলাতে না পেরে সিন্দুকটা খোলার চেষ্টা করলেন। যেই তিনি হাত দিলেন, অমনেই কবরের ভেতর থেকে এক অমানসিক আর্তনাদ ভেসে এলো। মনে হলো মাটির নিচে থেকে শত শত মানুষ একসাথে চিৎকার করছে, আমাকে ধরিস না, ছেড়ে দে, সাবধান। ভয়ে রহমত চাচা উপরে উঠে আসার চেষ্টা করলেন, কিন্তু অনুভব করলেন কেউ একজন তার পা শক্ত করে ধরে নিচে টেনে নিয়ে যাচ্ছে। তিনি যত ওঠার চেষ্টা করছেন, তাকে টেনে নিচে নামাচ্ছে। তিনি নিচের দিকে তাকিয়ে দেখলেন একটি কঙ্কালসার হাত তার গুলারি চেপে ধরেছে। সেই হাতের নখগুলো দীর্ঘ আর কালো। রহমত চাচা চিৎকার করে জ্ঞান হারালেন। সকলে গ্রামবাসী তাকে কবরের ভেতর অজ্ঞান অবস্থায় উদ্ধার করলেন এবং তার কাছে জিজ্ঞেস করলেন ঘটনাটা কি। এবং তার পায়ে 5টি আঙুল কালো দাগ দেখে সবাই জিজ্ঞেস করলো আসলে কি হয়েছে। তখন রহমত চাচা সব ঘটনা খুলে খুলে বলল এবং রহমত চাচা অসুস্থ হয়ে পড়লেন। তবে ধীরে ধীরে তিনি সেরে উঠেছিলেন, কিন্তু তার পায়ের 5টি আঙুলের কালো দাগ রয়ে গেছিল, যা কোনোদিন মুছে যায়নি। রহমত চাচা আজও রাতে কবরস্থানের দ্বারে যায় না। কবরের নিচে সেই সিন্দুকটা আজও রহস্য হয়ে রয়ে গেল। কেউ জানলো না আসলে সিন্দুকটির ভিতরে কি আছে বা ওই লেখাগুলোই বা কি। তো এরই সাথে এই ঘটনাটি এখানেই শেষ হলো। আসলে এই লেখাগুলো একটু উল্টাপাল্টা, পড়তে অনেক কষ্ট হয়েছে। তারপরেও নতুন এপিসোড তো, ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরাও ভালো ভালো ঘটনা সিলেক্ট করব। আপনারা আরও সুন্দর সুন্দর ঘটনা আমাদের কাছে লিখে পাঠাবেন দ্য হরর ডায়েরি উইথ তরিকুল জিমেলে। আমরা আপনাদের ঘটনার আশায় থাকলাম। তো একটু পরে আরেকটা ঘটনা নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে।
দ্য হরর ডায়েরি উত্তরিকুল থেকে। বন্ধুরা, আমি আবার চলে আসলাম একটি অদ্ভুত ঘটনা নিয়ে, একটা রাজবাড়ির ঘটনা। ঘটনাটা ঘটেছে অবশ্য ঢাকার আশেপাশেই। যেহেতু রাজবাড়ি, তাই আসলে রাজাদের বাড়ি, তাই লিখেছে রাজবাড়ি। তো জায়গাটার নাম আমরা বলতে পারছি না, দুঃখিত। তো ঘটনা একটু রহস্যময়, খুব ছোট ঘটনা। তারপরেও চলেন আপনাদের শোনাই সেই রাজবাড়ির ঘটনা। আসলে আমাদের এই জায়গায় যেরকম লেখা ঠিক সেরকম করেই আমরা বলছি আপনাদের সাথে, নিজেদের মতো করে বলতেছি না। কারণ এতে করে লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, বা যে লিখছে তার গল্পটা তার কাছে অন্যরকম হয়ে যেতে পারে। তা সুতরাং যেভাবে লিখছে সেইভাবেই আপনাদের সাথে বলার চেষ্টা করছি। তো তরিকুলের ডায়েরি থেকে আপনাদের শোনাবো পুরনো রাজবাড়ি মানেই হাজারো রহস্যের আস্তানা। আজ এমনই এক রাজবাড়ির কথা বলবো, যেখানে আজও মিত্রার কথা বলে মিত্ররা মাফ করবেন, আসলে আজও মৃতরা কথা বলে। একদল শৌখিন পর্যটক ঢাকার কাছেই এক পরিত্যক্ত রাজবাড়িতে রাত কাটানোর পরিকল্পনা করেন। কারণ এনাদের মধ্যেই একজন শুনেছিলেন যে এই রাজবাড়িতে অনেক ভৌতিক ঘটনা ঘটে। তাই তারা কয়েকজন বন্ধু মিলে, শৌখিন বলা যায়, শৌখিন যারা, কয়েকজন বন্ধু মিলে সেই পরিত্যক্ত রাজবাড়িটি ঘুরতে যাবে। শোনা যায় রাজবাড়িটি প্রায় 200 বছর পুরনো। স্থানীয়রা বলে সেখানে এক সময় এক নর্তকীকে জীবন্ত দেয়াল চাপা দিয়ে মারা হয়েছিল। এর কারণটা অবশ্য জানা নাই, তবে তাদের দাদাদের কাছ থেকে এটা শুনেছিল। সব শৌখিন পর্যটকরা আস্তে আস্তে ধীরে ধীরে সেই পুরাতন রাজবাড়িতে গিয়ে একটা গেস্ট রুমের ভিতরে জায়গা বানালো রাত্রে থাকার জন্য। তখন রাত 12টা বাজে। সাথে সাথে পর্যটকরা শুনতে পেলেন উপরে বিশাল হলরুম থেকে নুপুরের সে মধুর নুপুর নুপুর কি নুপুর 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 নুপুরের নুপুর নুপুরের মধুর আওয়াজ ভেসে আসছে। সবাই ভাবলো হয়তো বাতাসের শব্দ, কিন্তু শব্দটা ক্রমে স্পষ্ট হতে লাগলো। তারা যখন ক্যামেরা নিয়ে উপরে গেল, দেখলো বিশাল হলের মাঝখানে একটি ধুলোমাখা আয়না রাখা। আয়নার ভেতরে দেখা যাচ্ছে এক সুন্দরী নারী নাচছে, কিন্তু বাস্তবে হলরুমে একদম ফাঁকা। হঠাৎ সেই নর্তকী আয়নার ভেতর থেকে ঘুরে পর্যটকদের দিকে তাকালো। তাকানোর সাথে সাথে পর্যটকদের মেরুদণ্ড দিয়ে সাদা হিমশোধ ঠান্ডা হিমল বাতাস বয়ে গেল। তার চোখে দুটো ছিল একদম সাদা, কোনো মনি নেই, যেন দুইটা সাদা বড় বড় মাংসপিণ্ড। মুহূর্তের মধ্যেই রাজবাড়ির সব দরজা একা একা বন্ধ হয়ে গেল। চারপাশ থেকে ফিস ফিস করে শত শত কণ্ঠস্বর বলতে লাগলো, তোরা কেন এসেছিস সেখানে, তোরা কেন এসেছিস? পর্যটকদের মধ্যে একজন ভয়ে অজ্ঞান হয়ে গেল। তাদের মধ্যে আরেকজন ভয়ে আয়নাটাকে ভেঙে ফেলল। সাথে সাথে বিকট চিৎকার শোনা গেল এবং দেওয়াল থেকে রক্ত ঝরতে শুরু করলো। তারা সবাই একযোগে প্রাণ নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসলো। পালিয়ে আসার আগে তারা কিছু ছবিও নিল, কিন্তু তারা যখন পালিয়ে রাজবাড়ি থেকে বের হলো, পরের দিন সকালে ক্যামেরা চেক করে দেখলো তাদের ক্যামেরায় তোলা সব ছবিগুলো একের পর এক একদম কালো হয়ে গেছে। তারপর যে একজন বন্ধু সবাইকে একসাথে করেছিল এই রাজবাড়িতে ঘোরার জন্য বা এক রাত থাকার জন্য, সবাই তাকে ধরলো যে কি হয়েছিল রাতে, আমরা কি দেখলাম, বা রক্তই কোথা থেকে এসলো। সে বলল, আসলে আমি জানি না, আমি শুনেছি এরকম ভৌতিক ঘটনা ঘটে, কিন্তু এরকম হবে সেটা আমি বিশ্বাসই করি নাই। আসলে আমার ভূত বা ভৌতিকতার কোনো বিষয়ে বিশ্বাস ছিল না। তোরা আমাকে মাফ করে দিস। এই বলে সেই বন্ধু তার বাসায় চলে গেল। আর যে বন্ধুটি অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তার জ্বর এসেছিল, তাকে পাশের এক মসজিদের ইমামের কাছে নিয়ে রুকিয়া করা হয়, মানে ঝাড়ফুঁক করে দেওয়া হয়। শোনা যায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল।
তো এটাই একটা ঘটনা, রহস্যজনক আজব এক ঘটনা, আগামাথা কিছুই নেই। তারপরেও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা এখন চলে যাচ্ছি, একটু পরেই আপনাদের সাথে দেখা হবে, নিয়ে আসবো দ্য হরর ডায়েরি উত্তরীপুর থেকে একটি অ্যাম্বুলেন্সের ঘটনা। আশা করি সেটাও ভালো লাগবে। বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের মাঝে। তবে প্রথমে একটু আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ এটা আমার প্রথম এপিসোড। তো আমি অনেক নার্ভাস, আমার অনেক উচ্চারণ ভুল হয়ে যাচ্ছে। তো সেটা হয়তো ১-২ বার বা ৩ বারও রিপিট করতে হচ্ছে। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ আস্তে, আস্তে এই নার্ভাস জড়তা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। আর আপনাদের আরো সুন্দর, সুন্দর গল্প বা ভৌতিক ঘটনা উপহার দিতে পারবো। তো একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলেন আমরা চলে যাই একটি অ্যাম্বুলেন্সের ঘটনায়, বা লাশবাহী গাড়ির সেই ঘটনা। আসলে ঘটনাটার শিরোনাম এইরকম, লাশবাহী গাড়ির সেই শেষ যাত্রা। আসলে আমরা আজকে এই ঘটনার কে পাঠাইছে বা কোথা থেকে পাঠাইছে কারো নাম কিছু বলতেছি না। আসলে আমাদের একটু অক্ষমতা আছে। তো আজকে যেহেতু ১ম ঘটনা, আপনারা মানে ১ম এপিসোড, আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। সামনের এপিসোডগুলোতে আমরা বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। রাতের হাইওয়েতে গাড়ি চালানো মানেই এক অজানা ভয়। কিন্তু ড্রাইভাররা যদি এইভাবে লাশবাহী গাড়ি না চালাতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছেন? ঠিক তেমনই অ্যাম্বুলেন্স ড্রাইভাররা যদি এই এক লাশবাহী অ্যাম্বুলেন্সের মতো একটা না চালাতো, তবে ভয়টা অন্যরকম হতো। চলেন আমরা কাহিনীতে যাই। কাহিনী যার সাথে ঘটেছে তার নাম করিম মিয়া। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। এক বৃষ্টির রাতে তাকে খবর দেওয়া হলো একটি মর্গ থেকে লাশ নিয়ে দূর গ্রামে পৌঁছে দিতে হবে। লাশটি ছিল এক দুর্ঘটনায় মারা যাওয়া এক ব্যক্তির, যার মুখমণ্ডল চেনা যাচ্ছিল না। একেবারেই আপনার কি বলে পিষে গেছিল, থেতলে গেছিল যাকে বলে। করিম মিয়া লাশটি পেছনে রেখে একা ড্রাইভ করে যাচ্ছিলেন। আসলে করিম মিয়ার সাথে কোনো হেল্পারই ছিল না। তো গ্রামের রাস্তা, শহর পেরোই যখন গ্রামের কাছাকাছি যাবে, সামনেই একটা ছোট্ট বন। বনের মাঝখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ির রেডিওতে অদ্ভুত সব শব্দ হতে লাগলো। মনে হলো কেউ কাঁদছে। করিম মিয়া ভাবলেন করিম মিয়া ভাবলেন সিগন্যালের সমস্যা। কিন্তু একটু পরে তিনি লুকিং গ্লাসে তাকিয়ে দেখলেন পেছনে সাদা কাপড় পরা লাশটি সোজা হয়ে বসে আছে। তার বুকটা ধক করে উঠল। তিনি কি করবেন না করবেন বুঝে পারছিলেন না, কারণ তিনি এর আগেও ভয় পেয়েছেন কিন্তু এরকম ভাবে কিছু দেখেননি। তো তিনি গাড়ি থামিয়ে পেছনে গিয়ে দেখলেন লাশটি আগের মতোই শুয়ে আছে। তখন তিনি মনে মনে ভাবলেন, এ আমি কি দেখলাম? আমি কি আসলেই ঘুমে ভুলভাল দেখছি, নাকি বাস্তব? তারপরে তিনি দোয়া-দরুদ পড়ে গায়ে ফু দিয়ে আবার গাড়ি চালানো স্টার্ট করলেন। আবার তিনি ভাবলেন, হয়তোবা মনের ভুল। কিন্তু কয়েক মিনিট যেতে না যেতে আবারও যখন উনি লুকিং গ্লাসে তাকালেন, দেখলেন লাশটি এবার তার একদম পেছনের সিটে বসে আছে। এবার তো এটা দেখে তার অবস্থা এতই খারাপ, কি করবে সে বুঝে উঠতে পারছে না। এরই মধ্যে হঠাৎ তার ঘাড়ে একটি হাত রেখেছে। এবার আর করিম মিয়া ঠিক থাকতে পারলেন না। করিম মিয়া ভয়ে ব্রেক কষলেন। পেছনে তাকাই দেখলেন সিটটি খালি। কিন্তু তার কাঁধে ৫টা ভেজা আঙুলের ছাপ স্পষ্ট। তিনি ভাবলেন, তাহলে কে রাখলো এই হাত, যদি সিটটা খালিই থাকে? তিনি আবার দোয়া-দরুদ পড়ে গাড়ি চালাতে, চালাতে কোনে কোনো ঝামেলা ছাড়াই তিনি যখন গ্রামে পৌঁছালেন এবং পেছনের দরজা খুললেন, দেখলেন লাশের হাতটা কাফনের বাইরে বেরিয়ে আছে। তার হাত করিম মিয়ার নিজের মানিব্যাগটি ধরা। করিম মিয়া তার পেছনে হাত দিয়ে দেখে তার মানিব্যাগ নাই। তিনি সেখানেই অজ্ঞান হয়ে গেলেন। তখন বাড়ির অন্য লোকজন সবাই মিলে উনার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। কিছুক্ষণের ভিতরেই উনার জ্ঞান ফিরে গেল। তখন সবাই জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল?
কেন আপনি অজ্ঞান হয়ে গেলেন? আর এই মানবিকটি বা কার? তখন করিম মিয়া গতকাল রাতের সব ঘটনা তাদেরকে বলতে লাগলেন এবং লাস্টে বললেন, মানিব্যাগটি আমার। তো সবাই শুনে অবাক হয়ে গেলেন এবং করিম মিয়াকে একটা হুজুর ডেকে এনে ঝাড়ফুঁক করালেন। তো করিম মিয়া একটু রেস্ট নিলেন এবং ভাড়া মিটিয়ে সবার সাথে দেখা করে আবার সেই পথ দিয়ে ঢাকায় পৌঁছে গেলেন। আসার সময় তার একটু ভয় লাগছিল, কিন্তু ওইরকম ভয় তিনি আর পাননি। শেষে করিম মিয়া সেই দিনই চাকুরি ছেড়ে দেন। আজও তিনি নির্জন রাস্তায় ভয় পান এবং আজও রাস্তায় তার অ্যাম্বুলেন্স দেখলে তার শরীর হিম হয়ে আসে। বন্ধুরা, এই ছিল ঘটনা। আবারও আমি আপনাদের কাছে দুঃখিত আমার গল্প বলার সময় উচ্চারণে ভুল হওয়ার কারণে। প্রথমেই বলেছিলাম যে আসলে এটা আমার প্রথম এপিসোড। সো আমি অনেক নার্ভাস, অনেক অনেক। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভুলভ্রান্তি মাফ করবেন এবং আমাদের এই নতুন শোটাকে আগায় নিতে আপনারা সাহায্য করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকে ঘটনা পাঠাবেন আপনাদের সাথে ঘটে যাওয়া, অথবা আপনাদের আত্মীয়র সাথে, অথবা আপনাদের পরিবারের সাথে, বা আপনারা শুনেছেন এরকম যে কোনো সত্য ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দেন দ্য হরর ডায়েরি উত্তরীকুলে। ইনশাল্লাহ সামনে থেকে আমরা আরো সুন্দর ঘটনা বাছাই করে আপনাদের মাঝে নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।